প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন দেশব্যাপী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন। কবে হবে সেই নির্বাচন? একই সঙ্গে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংস্কার। সংস্কার নিয়েও জনমনে নানান প্রশ্ন। কোন পদ্ধতিতে হবে এই সংস্কার? সংস্কার বিষয়ে যদিও 6টি কমিশন গঠন করা হয়েছে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন আগে নাকি সংস্কার আগে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে যুক্ত হবেন ব্যারিস্টার কায়সার কামাল, আইন বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন মোস্তফা কামাল, ডেপুটি হেড অব নিউজ বাংলা ভিশন, সাংবাদিক, লেখক, কলামিস্ট। মোস্তফা কামাল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। যেই শিরোনামটা আমরা দিয়েছি যে নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই বিষয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গতকাল দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছেন এবং সেখানে বিস্তর আলোচনা হয়েছে। বিএনপি সহ জামাত এবং গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দলগুলো সেখানে ছিলেন। এই আলোচনায় নির্বাচন বিষয়টা কিন্তু খুব জোরালোভাবে বিএনপি সহ অন্যান্য দলগুলো দাবি করেছেন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি করেছেন। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? জি, ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় আপনার সামনে নিয়ে এসেছেন দু চার শব্দের শিরোনামে। তো এই ক্ষেত্রে খুব বিতর্কের অবকাশ রাখে না। একটা বিতর্ক যেমন আমরা হাসতে হাসতে করি কখনো কখনো এই ধরনের ঘটনা ঘটলে, যে ডিম আগে না মুরগি আগে। তো সংস্কার আর নির্বাচন প্রশ্নে এই বিতর্কের অবকাশ খুব একটা নেই। অবশ্যই সংস্কার আগে, কিন্তু এখানে প্রশ্ন আছে যেটা, যে কোন মাত্রার সংস্কার, কতদিনের সংস্কার, কি সংস্কার। গতকাল যেটা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক, সেটা গুনলে দ্বিতীয় দফা বৈঠক। এর আগেও তাদের সাথে কথা হয়েছে। তো কথা অথবা দাবি অথবা প্রস্তাব অথবা সুপারিশগুলো প্রায় কাছাকাছি ছিল, কিন্তু গতকাল যেটা আমরা খেয়াল করেছি একটু শব্দের হেরফের আছে, যে তরসয় না একটা ভাব আছে। তো সেটা আমরা বেশি দেখেছি বিএনপির মধ্যে। তো তারপরও দিন শেষে শেষ কথা জামাত বা বিএনপি কাছাকাছি কথাই বলেছে, আগে সংস্কার পরে নির্বাচন। তো তবে কিন্তু যদি দিয়ে যে কথাগুলো এসেছে পাশাপাশি, সেটার সার কথা হচ্ছে যে সংস্কারটা অন্তত শুরু করা। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। তো আবার নির্বাচন আর সংস্কার দুই শব্দ কিন্তু লাগে না। আমি ভাত খেয়েছি বললে তরকারিও ছিল সাথে, ওটা বলার অপেক্ষা করে না, একদম অপেক্ষা রাখে না। না, এখন কিন্তু বিএনপি কিংবা অন্য দলগুলো রাজনৈতিক দল হিসেবে তারা রাজনীতি করে, তারা নির্বাচনটাকে কিন্তু আগে চাইতেই পারে। এবং এখানে কিন্তু একটা বাতাসে যদি বলি যে একটা কথা ভাসছে যে -2 ফর্মুলার কথাটা আবারও কিন্তু সামনে আসছে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি বক্তব্যে এই বিষয়টি বলেছেন, তারা উচ্চারণ করেছেন। এখন এই ধরনের শঙ্কা যখন থাকে তখন তাদের পক্ষে দ্রুত একটি নির্বাচন আয়োজনের দাবি জানানো কিংবা আদায় করে নেওয়া, এটি তো আপনাকে অযৌক্তিক মনে করেন কিনা? মোটেই অযৌক্তিক না। আমরা বাংলা একটা কথা বলি যে চুন খেয়ে যখন একবার মুখ পড়ে, পরে যখন দই দেখে ওটার মধ্যে একটু পোড়ার একটা আশঙ্কা থাকে, অর্থাৎ একটা ভয় থাকে। তো বিএনপি খুব কম দুঃখে কথা বলেছে এটা মনে করার কারণ নাই। বাতাসে নানান কথা ভাসছে। তো আবার এই কথা বেশি হওয়ার একটা প্রেক্ষিত হচ্ছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তিনি একদম পরিষ্কার করে অনেকটা অভয়ের মতো বলেছেন যে যত খুশি সরকারের সমালোচনা করুন, মন খুলে কথা বলুন। তো এই অভয়টাও একটা পজিটিভ দিক। তো যদি এই অভয় না দিতেন হয়তোবা আমরা চুপি চুপি কথাগুলো বলতাম, আপনিও হয়তোবা টক শোতে সাহস করতেন না। যদি চুপি চুপি কথা বলতে হতো তাহলে তো ফ্যাসিবাদী যে শাসনটা ছিল সেটার সাথে কোনো পার্থক্য থাকতো না। তো সেটাকে অবশ্যই ইতিবাচকভাবে আমরা দেখব যে আলোচনার দরজাটা খুলে দিয়েছেন। তো এর মধ্য দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো একটার পর একটা, তাতে কিছু ভয় কিন্তু জাগে। আবার ভয় জাগাটা স্বাভাবিক। কি ধরনের ভয়? যেমন একটি ভয় যেটা আমরা কাগজে কলমে পড়েছি, বইয়েও দেখেছি, যে বিচারিক কু, সেটাই বাংলার জমিনে কিন্তু এবার প্রথম ঘটার একটা শঙ্কা আমরা দেখেছি। এবং আমাদের যে আন্দোলনকারী ছাত্ররা সেটা অল্প সময়ের মধ্যে অনেকটা ম্যাজিকের মতো সেটা দমন করতে পেরেছে বলা যায়, বা বন্ধ করতে পেরেছে। ভাবা যায় যে এটা বাংলাদেশে কখনো হবে? সচিবালয় আনসারদের, এরপরে আসতো সচিবালয়ে আনসারদের, সেটার মধ্যে সহিংসতা আছে। তো সহিংসতার বাইরে অহিংসভাবেও কিছু ঘটনা কিন্তু
ঘটছে। বদলি সেটি কারা ঘটাচ্ছে? বদলি, পদোন্নতি, বিভিন্ন কিছুতে সংস্কার বলতে তারা একটু অদল বদল বোঝে। সংস্কার অর্থ যে মেরামত, সংস্কার অর্থ যে সংশোধন, বা সংস্কার অর্থ যে আমার শুদ্ধ হওয়া, এর দিকে না গিয়ে তারা সংস্কার বিষয়ে আমার আরেকটু জানার আছে। যে সংস্কার সংশোধন আপনি বলছেন, এটি আসলে সংশোধনের পর্যায়ে যাচ্ছে নাকি পুরোটা পরিবর্তন করে, যেমন রিসেট বাটন একটা শব্দ আমরা শুনতে পেয়েছি, এখন এটা কি সংস্কার কোন পর্যায়ে করা হবে? সংস্কার পর্যায় বলতে 6টা বিষয় তো মোটামুটি সুনির্দিষ্ট, 6টা কমিশনও করা হয়েছে, এবং মোটামুটি এই 6টা বিষয়ে তাদের যে কাজের এরিনা বা যে সীমানা, তাতে কিন্তু যথেষ্ট। কিন্তু যদি আপনি সংস্কার ব্যাপক অর্থে করতে চান, এই অন্তর্বর্তী সরকারের কাজের ভলিউমটা খুব বড় করে ফেলতে চাই আমরা, যেই কোর্স 15 বছর 7 মাসের, সেটা মাত্র আজকে গেছে 2 মাস 1 দিন। অর্থাৎ 3 মাসে বা 2 মাসে এই 15 বছর 7 দিনের কোর্স কমপ্লিট করে ফেলা কয়েকটা ক্লাসে, এটা সম্ভব না। না, কিন্তু 6টা কমিশন করা হয়েছে, তারা কাজ করবে, সেটি 3 মাস 4 মাস, যদিও 3 মাস পর তারা আমি 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 প্রতিবেদন এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, আপনাকে স্বাগত। যেমনটি আমরা আলোচনা করছিলাম যে বিএনপি যখন সরকার গঠন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠন হওয়ার পরে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলেছে, একটা সমাবেশ হয়েছিল, সেখান থেকেও নির্বাচনের কথা বলা হয়েছে। তারপর তারা একটা সময় গিয়ে বলল যে সময় দেওয়ার কথা বলল, এবং সর্বশেষ গতকাল যেটি আমরা আলোচনা করছিলাম, গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। সেখানে তারা নির্বাচনের দাবি জানিয়েছেন এবং নির্বাচন কমিশন সংস্কার সহ দ্রুত একটা রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন। এবং বিএনপি মহাসচিব পরবর্তীতে যেটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টাও বলেছেন তাদের দাবি, বিএনপির দাবি, জনগণের দাবি একই দাবি, এবং তাদেরও 1 নম্বর প্রায়োরিটি নির্বাচন। এ বিষয়ে আপনি কি বলতে চান? ধন্যবাদ। আমি প্রথমেই আপনি সহ দর্শক শ্রোতা যারা আছেন দুঃখ প্রকাশ করছি ট্রাফিক জ্যামের কারণে বিলম্বে আসার জন্য। আমরা কি এইদিকে নাকি এইদিকে? আপনি বলুন। রাইট, ওকে। বিষয়টা হচ্ছে কি, বিএনপি প্রথম থেকে যে কথা বলে আসছে, আমরা কিন্তু আমাদের কথার মধ্যে আছি। অর্থাৎ এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, এবং জনগণই এন্ড অফ দ্য ডেতে সিদ্ধান্ত নেবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এবং সেই জনগণের এই সিদ্ধান্তটা কিভাবে আসতে লাগবে, একমাত্র পথ হচ্ছে নির্বাচন। কিন্তু এখন যে সংস্কার হচ্ছে আমি আসছি একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনটা হতে হবে, দ্যাট ইজ ইনএভিডেন্ট, মানে হতেই লাগবে। বাট বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, ইটস নট দ্যাট ওভারনাইট উই আর ক্লেইমিং অর ডিমান্ডিং ইলেকশন। এই যে যৌক্তিক সময়টা, রিজনেবল টাইমটা, বিএনপি একটা জনমানুষের দল, মাটি মানুষের দল। এই দেশের যে বর্তমান অবস্থাটা আছে, এই যে এখন যে একটা অবস্থা আছে, সেই অবস্থাটা তৈরি যারা করেছেন গত 15 বছর ফ্যাসিস্ট রেজিম, তার দায় ভার বা এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে গত 15 বছরের জন্য। এখন যে বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে এই সরকার চালাচ্ছেন, এবং এই রাজনৈতিক দলের ম্যান্ডেট আছে বিধায়ী মানুষ কিন্তু সহজেই মেনে নিচ্ছে এবং সেই সরকারকে সহযোগিতা করছে। বাট এই ম্যান্ডেটটাকে ভ্যালিডেটেড করার জন্য পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্যই বিএনপি বলে আসছেন, এবং দাবিটা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অফকোর্স রাষ্ট্র সংস্কারের যে 6টা কমিটি হয়েছে, সেই কমিটিগুলোর ব্যাপারেও কিন্তু আমাদের সহানুভূতি আছে, সহযোগিতা আছে, অব্যাহত থাকবে। বিকজ আমরা চাই ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশের 15 বছরে বাংলাদেশকে যে পরিমাণ পিছনে নিয়ে গেছে, সেই থেকে উত্তরণের জন্য সংস্কার প্রয়োজন। দেখুন, আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো যখন স্বাধীনতার সংগ্রাম ছিল তখন একটা প্রেক্ষাপট ছিল। বর্তমানে এই বৈশ্বিক রাজনীতিতে বা আমাদের যে সাবকন্টিনেন্টাল ভৌগোলিক ভূ রাজনীতিতে অনেক পরিবর্তন এসছে। এই অবস্থার প্রেক্ষিতে আমাদের কিন্তু অনেক কিছু বিবেচনায় নিতে হবে। ট্র্যাডিশনাল বা স্টেরিওটাইপিক্যাল ওয়েতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার চিন্তা করি, সেটা কিন্তু মানুষ মেনে নেবে না। আমাদের দেখতে হবে এই দেশের 40% জনগণ কিন্তু বয়স 30-র নিচে বা 30 to 35।
তাদের যে একটা রিফ্লেকশন থাকতে হবে সব কিছুতেই, সব কিছু মিলিয়ে এই সংস্কারটা অবিসম্ভাবী। কারণটা হলো কি, এই সংস্কারের ধরেন অন্যতম আমরা যদি সংবিধানের দিকে তাকাই, স্বাধীনতার পরে ৭২-এর যে সংবিধান ছিল, প্রথম সংবিধান, সেই সংবিধান থেকে শুরু করে পরবর্তীতে দুই একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই যে বাকশাল কায়েম করা হয়েছিল কিন্তু এই সাংবিধানিক কুর মাধ্যমে, পাশাপাশি ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের যে গোড়াপত্তন সে ৭২-ই কিন্তু করা হয়েছিল। পরবর্তীতে কালের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তন করা যেতে পারত, করা হয়নি, যে কারণেই কিন্তু বিএনপি এই স্বৈরাচার ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগের আগেই কিন্তু বিএনপি গত বছরের 11ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা সংস্কার, রাষ্ট্র মেরামতের একটা প্রস্তাবনা দিয়েছেন, 31 দফার প্রস্তাবনা। তৎকালীন সময়ে যারা অপরাপর বিরোধী দল ছিলেন প্রত্যেকের সাথে সমন্বয় করে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন, যার মাধ্যমে আগামী দিন পরিচালিত হতে পারে। এবং এই কিন্তু এখন যে সংস্কারের কথা উঠছে, এই সংস্কারটি আসলে কোন পর্যায়ে হবে এবং বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কি স্পষ্ট কিনা যে যেমন ধরেন সংবিধান সংস্কারের কথাই যদি বলি, সেটি কি নতুন করে লেখা হবে নাকি যে বিষয়গুলোতে আসলে দ্বিমত আছে সেগুলো শুধু সংস্কার করা হবে? না, এইটা তো আসলে কি, যে সংবিধান সংস্কারের জন্য যে সাব কমিটি করা হয়েছে, অফকোর্স উই বিলিভ উনি হয়তো জনগণের মতামত নেবেন বা রাজনৈতিক দলের মতামত নেবেন। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনসার করা যাবে না এটাতে, কারণ সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সেই আইনটা কিভাবে করা হবে, অফকোর্স এখানে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। যেমন আমাদের দেশে ফেসিজমটা কেন এস্টাবলিশড হয়েছে, যতদিন খুশি ততদিন প্রাইম মিনিস্টার থাকতে পারতো শেখ হাসিনা, এই ছাত্রগণ অভ্যুত্থানের মাধ্যমে সে পালাতে বাধ্য হয়েছে, যে কারণে কিন্তু আমাদের পার্টি থেকে বলা হয়েছে 2 মেয়াদের বেশি পরপর প্রাইম মিনিস্টার কেউ যেন না থাকেন। আর্টিকেল 70-র ব্যাপারে অ্যাড্রেস করা হয়েছে। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটাও বলেছেন যে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন সবার কনসেনসাসের ভিত্তিতে একটা জাতীয় সরকার পর্যন্ত আমরা করতে পারি। ডাজ নট ম্যাটার হু ইজ গেটিং হাউ মেনি সিটস ইন দ্য পার্লামেন্ট, বাট সবার পার্টিসিপেশনটা থাকে। অর্থাৎ আমরা যেটা বলেছি যে রেইনবো নেশন, হ্যাঁ, এই রাষ্ট্র আমরা, আমাদের মালিক জনগণ, এই রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, বিএনপি সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা তো আসার কথা বলছি, আমি পরবর্তীতে আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে যেতে চাই মোস্তফা কামাল আপনার কাছে। আপনি শুনছিলেন ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির যে এই পর্যায়ে বিএনপির যেই অবস্থান সেটি তিনি স্পষ্ট করার চেষ্টা করছিলেন। এখন এখানে আরও বিভিন্ন বিষয় কাজ করছে, যেমন বিএনপি যে বৈঠকটি করলো গতকাল, সেখানে কিন্তু বিএনপি 2 জন উপদেষ্টার সম্পর্কে তাদের আপত্তির কথা জানিয়েছেন। এখন কায়সার কামাল যেটি বলছিলেন যে সবাই সময় দিচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু সমালোচনাও কিন্তু শুরু হচ্ছে। তো এখন এটি যদি দীর্ঘায়িত হয়, সংস্কার যদি দীর্ঘায়িত হয়, নির্বাচন যদি দীর্ঘায়িত হয়, এই সমালোচনার জায়গাটা কি আরও বিস্তৃত হবে কিনা? সমালোচনা বলতে সমালোচনার সাথে কিছু আলোচনাও হচ্ছে, সেটা মন্দ দিক না। অন্তত কথা বলতে পারা, যেখানে আমরা 15-16 বছর কথাই বলতে পারিনি, তো এখন অন্তত কথা বলার একটু অভ্যাস তো হয়েছে। তো দীর্ঘদিন পর যখন মানুষ কথা বলতে শিখে তখন 2-একটা বাড়তি কথা চলে আসে, অবান্তর কথাও চলে আসে। যেমন সময়ের কথাটা আসছে, তো এই সময়ের কথা বলতে গিয়ে বাংলা ব্যাকরণও কুলাচ্ছে না। বলা হচ্ছে যৌক্তিক সময়, সুন্দর শব্দ তো যৌক্তিক সময়। কার কাছে যৌক্তিক, আপনার কাছে না আমার কাছে? কিন্তু আমরা তো 18 মাসের একটা টাইমলাইন বেঁধে দিয়েছে, আমরা সেটাও শুনেছি, যেখানে আবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। আবার বলা হচ্ছে যথাসময়, আবার বলা হচ্ছে দ্রুততম সময়। এগুলো নিয়ে ঝগড়াঝাটের বিষয় না। যেখানে 18 মাসের কথা বলে দেয়া হয়েছে, আপনার যখন তর্ক করার অভ্যাস থাকবে যে 18 মাস বলা হলো কেন, 1.5 মাস বললেও তো হতো, অথবা 1.5 বছর বললেও তো হতো। এগুলো হচ্ছে জটিলতা তৈরি করা। সেই ক্ষেত্রে যে 2 জন উপদেষ্টার ভূমিকা নিয়ে কথা বলেছে বিএনপি, জামাতের দিক থেকেও একজনের কথা বলা হয়েছে, এগুলো বোধহয় খুব দুঃখজনক না। কথা বলা ভালো, সমালোচনা থাকাও ভালো, সংশোধনের একটা জায়গা তৈরি হবে, সেটাও তো একটা সংস্কার। এই যে কথা বলতে পারছি, আপনি প্রশ্ন করছেন একসময় কি পেরেছেন, বা আমরা কি এভাবে বলতে পেরেছি, এটা হচ্ছে সংস্কারেরই একটা অংশ। তো আবার আপনি দেখতে হবে যে ভলিউমটা কত বড় এই সরকারের। অন্তর্বর্তী সরকার মানে বলছি আমরা যে অস্থায়ী সরকার, এটা বা ক্ষণস্থায়ী বলেন বা সীমিত সময় বলেন, অসীম সময়ের না,
কিন্তু তার কাজের ভলিউমটা কিন্তু খুব বড়, সিলেবাসটা বিশাল। তো এই সিলেবাসটা কমপ্লিট করা অবশ্যই সম্ভব না, কিন্তু একটা ভিত্তি দেয়া যায়। আরও সোজা করা বললে বিসমিল্লাহ করা যায়। তো সেই ক্ষেত্রে যে নির্বাচিত সংসদ যেটা আসবে তাদের হবে মূল দায়িত্ব সেই সংস্কারটা ফলো আপ করা বা টেনে নেয়া। কিন্তু শুরুটাই কিন্তু করার পথে আমরা নানা বাধা দেখছি, নানান অবান্তর কথা দেখছি। তো আবার এই যে 18 মাস বা 18 মাসের বিকল্প শব্দ 1.5 বছর, এই নিয়ে জটিলতা, সময় নিয়ে জটিলতা, যে কার যৌক্তিক সময় চান, কার যথাসময় চান। সেই দৃষ্টে প্রধান উপদেষ্টা তিনিও আবার চমৎকার একটা সময়ের কথা বলেছেন। তিনি বলেছেন, আমাকে যত দ্রুত আপনারা বিদায় দেবেন আমি তত সন্তুষ্ট। তো কোনো গোলমাল তো দৃশ্যত নেই, কিন্তু এর মধ্য দিয়ে কিছু গোলমাল আসলে ঘটে যাচ্ছে, যে কারণে ভয়। আপনি প্রথম আমাকে যে প্রশ্ন করেছিলেন, বিএনপির দিক থেকে ভয় আছে, তারা তো আক্রান্ত এই ধরনের পরিস্থিতিতে, ইতিপূর্বে তারা আক্রান্ত হয়েছে এই ধরনের জ্ঞানী গুণী লোকদের কাছ থেকে, ওই ভয় তাদের কাটছে না। অর্থাৎ এখনকার যেই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের প্রত্যেকের আমলনামা তাদের কাছে আছে, সুন্দর করে আছে। তো তারা সৎ মানুষ, কোনো সন্দেহ নাই, প্রশাসক হিসাবে চমৎকার, শাসক হিসাবে আরও চমৎকার, কিন্তু রাজনীতিক হিসাবে তাদের একটা ঘাটতি রয়ে গেছে। তো আবার যেহেতু তাদের চলাচল রাজনীতিবিদদের নিয়েই করতে হয়, তো আবার রাজনীতিবিদদের ছাড়া বাংলাদেশে কোনো সমস্যা সমাধান শেষ পর্যন্ত সুন্দর হয় না। কথা বলা যায় অনেক কিছু, যে অভিজ্ঞতা আর যদি খোলামেলাই বলি, 111-এ তো তাদের একটা বড় করুণ অভিজ্ঞতা আছে। তো ওই রকম কিছু যেন না হয়, ওই কারণে হয়ে থাকতে পারে তারা একটা চাপের মধ্যে রাখতে চান। তো চাপের মধ্যে রাখাও তো একেবারে খারাপ না। আবার প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমার একটু সমালোচনা আপনারা মন খুলেই করেন, যেটা আমাদেরকে সাংবাদিকদেরকে বলেছে। এটা আমাদের এই প্রফেশনের জন্য একটা খুবই সুখবর। বিগত সরকারের সময় ওনার বিরুদ্ধে সমালোচনাগুলো হয়েছে, ওই ক্ষেত্রে- সেগুলো এই তুলনায় কিছুই না। কিছুই না। ওই ক্ষেত্রে আপনি দেখেন, নির্বাচনের তো আরও পরের বিষয়। গত সরকার আমলে যেটা তাদের দলের স্পোক্সম্যান অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি লাখের নিচে নামতেন না কোনো শব্দে। বিশেষ করে যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে কখনো বলছেন 10 লাখ, কখনো বলছেন 20 লাখ লোক মরে যাবে বা মেরে ফেলা হবে। তো লাখ বাদ দেন, সেটা কিন্তু আমরা হাজারও হয় নাই, 17 কাছেও যায়নি। ওটা তো আমাদের জন্য মন্দের মধ্যে ভালো খবর। আচ্ছা, এরপরে কথা ছিল যে জামাতি ইসলামী কি যেন করে, কারণ তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা ফাঁসি মনে করেন না, তারা মনে করেন বিচারিক হত্যা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেটার একটা প্রতিশোধ কিন্তু পড়তে পারত, কিন্তু আমরা কিন্তু ওই প্রতিশোধ দেখিনি। বরং জামাত কিন্তু অনেকটা হেদায়েতি কাজ নেমেছে অনেকটা, যেটাতে বিএনপিও মাঝে মধ্যে গোস্বা করে যে সাধারণ ক্ষমা করে দিলাম। তো অর্থাৎ এই যে দিলাম আর নিলাম, তো দিলাম আর নিলামের মধ্যে তো কিন্তু জামাত তো প্রথমে নির্বাচনের ক্ষেত্রে বলেছি যত সময় নেওয়া যায়, যত সময় দরকার, এখন আস্তে ধীরে জামাতও নির্বাচন নিয়ে কথা বলছে। হ্যাঁ, তারাও এখন সীমিত সময়ের মধ্যে আসছে। ওই ক্ষেত্রে আপনি দেখেন, যিনি প্রধান উপদেষ্টা তিনিও তো আক্রান্ত, রীতিমতো মজলুম। রাইট। ওনারও তো এই আক্রান্তের জের হিসাবে একটা প্রতিশোধ নেওয়ার আশঙ্কা কিন্তু অমূলক ছিল না। পদ্মা থেকে 2 বার চুবানো, একবার না চুবানো, অর্থাৎ মেরে ফেলানো, চুবানো। তো এই কথাগুলো যদি ভদ্রলোক সুন্দর করে কঠিনভাবে মনে রাখেন, ওখান থেকে তো একটা আশঙ্কা ছিল যে কি যেন হয়, কিন্তু আমরা ওই রকমটি দেখিনি। এটা আমাদের জন্য ভালো দিক। তো আমরা আসবো আপনার কাছে। ব্যারিস্টার কায়সার কামাল, গতকাল যে বৈঠকটি হয়েছে সেখানে ফ্যাসিবাদের, আপনারা যে ভাষাটি এখন ব্যবহার করা হয়, ফ্যাসিবাদের শাসনামলে যে বিচারকরা নিয়োগ পেয়েছিলেন তাদেরকে অপসারণের একটা দাবি জানানো হয়েছে। এছাড়াও যেটি বললাম যে উপদেষ্টাদের নিয়ে একটা আপত্তির বিষয় আছে, এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে, যেমন সচিবালয়ে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন তারা এখনও অনেকে বহাল তবিয়তে আছেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে থাকেন, আমি খুব ছোট্ট করে জানতে চাই। না দেখুন, গত 15 বছর তো আসলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করা হয়েছিল। বিচারহীনতার সংস্কৃতি একদিকে, অন্যদিকে হচ্ছে পারপাসলি অবিচার করার জন্য একটা শ্রেণী সৃষ্টি করা হয়েছিল। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার কথা যদি ধরি, আমরা সকলেই জানি যে জিয়া অরফানেজ ট্রাস্ট কেস 2,33,00,000 টাকা তসরুফের অভিযোগ। আমরা কি দেখলাম, সংসদে দাঁড়িয়ে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা বলল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ভাষায় এতিমের টাকা চুরি করেছে। আমি এখন অন লাইভ আপনার কাছে এখানে বলছি, আপনারা যদি ক্যান্টনমেন্ট বোর্ডের সোনালী ব্যাংকে খবর নেন, সেই টাকা 9 কোটি সামথিংয়ে পরিণত হয়েছে। কিন্তু এখন যে সংখ্যাগুলো আসছে,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা কিংবা মন্ত্রীরা, এমপিরা, তারা যে পরিমাণ টাকা পাচার করেছে সেই তুলনায় 9 কোটি টাকা তো, না 9 কোটি না, 2 কোটি 33 লক্ষ। 2 কোটি টাকা তো কিছুই না। না কিছুই না, আমি সেটা থেকে আমার কাছে অনেক কিছু। 2 কোটি 33 লক্ষ টাকা অনেক সেই টাকা। অভিযোগ আসবে কেন, মিথ্যা অভিযোগ হ্যাঁ, কেন আসবে? এই টাকা এখন 9 কোটি প্লাস হয়েছে, অর্থাৎ মিথ্যাভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলেছে। আর এই কার্যক্রমটা অব্যাহত রাখার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে, যে কারণেই অন্যায়ভাবে দেশনেত্রী বেগম যেহেতু বিচার বিভাগের কথা এসছে, বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন জনাব তারেক রহমান, তার একটা মামলার রায় দেওয়ার কারণে একজন বিচারককে কিন্তু দেশ ছাড়া হতে হয়েছে। তিনি এতকাল ধরে সেটি বলতে পারেননি, এখন সরকার পতনের পর তিনি সেটি বলছেন, ওনাকে পিস্তল ঠেকানো হয়েছে। তারেক রহমান তো, আপনি সম্প্রতি লন্ডন থেকে এসেছেন দেশে। না, লন্ডনে আসা যাওয়াটা এটা তো আমাদের যেহেতু পড়াশোনা যেহেতু আপনি করেছি, বিএনপির হলিডে ছিল, যে কারণে আমরা আসা যাওয়া আপনি করি। বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের মামলাগুলোর বিষয়ে আপনি অবগত আছেন, আপনি সেগুলো নিয়ে কাজ করেন। তারেক রহমান তো দেশে আসা, মানুষ তো, আপনার দলের নেতাকর্মীরা তো চায় তারেক রহমান দেশে আসুক। তিনি কবে দেশে আসবেন কিংবা কেন আসছেন না? না, কেন আসছেন না সেই প্রশ্নে না যাই আমরা। বিষয়টা হচ্ছে কি, দেখুন জনাব তারেক রহমান সাহেব কোন প্রেক্ষাপটে চিকিৎসার জন্য বিদেশে বা লন্ডন গিয়েছিলেন আমরা সকলেই জানি। 111 সরকারের সময় আনফর্চুনেটলি ওনার যে ফান্ডামেন্টাল রাইটস ছিল, হিউম্যান রাইটস, সেগুলো ভায়োলেট করে ফিজিক্যালি তাকে টর্চার করা হয়েছিল, যে কারণে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে থেকে গত 15 বছর কিন্তু তৃণমূল, বিএনপি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়কে সে সংগঠিত করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে নেতৃত্ব দিয়েছেন, এবং এই যে ফেসিস্ট রেজিম বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অফকোর্স দেশের মানুষ প্রত্যাশায় আছেন জনাব তারেক রহমান সাহেব দেশে ফেরত আসবেন, এবং এটা তার। দর্শক, আমাদের আলোচনা চলবে, যুক্ত থাকুন চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে। জি বলুন। ওকে, এইটা ওনার সাংবিধানিক অধিকার। আপনার, আমি যেমন আমাদের এই দেশের নাগরিক, উনিও এই দেশের নাগরিক, ওনার এটা কনস্টিটিউশনাল রাইটস। তারপরে দেখুন, ওনার পাসপোর্টটা পর্যন্ত তখন নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা নির্দেশে, লন্ডন হাই কমিশন সেটা করতে দেয়নি। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছিল, কোনো একটা মামলার কোনো লিগ্যাল বেসিস ছিল না, এখন পর্যন্ত নাই, অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে। উনি জানেন যে ওনার মামলাগুলো অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে। আসলে কি মামলাগুলো এতদিন তো আপনারা মিডিয়াতে প্রচার করতে পারেননি, আমরাও বলতে পারিনি। এইটা নিয়ে যদি আপনারা স্পেশাল একটা এপিসোড করেন, যেমন ইনফেমাস 21 অর্থাৎ 21শে আগস্টের কথাই যদি বলি, এইখানে তারেক রহমান সাহেবের নাম কোনো কালেই কোথাও ছিল না। ইভেন আপনারা অনেকেই হয়তো জানেন না, এই মামলায় এক অন্যতম সাক্ষী ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ, এবং উনি এই ডিউরিং ইনভেস্টিগেশন 161 করেছেন, অর্থাৎ সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্যতে কিন্তু তারেক রহমান সাহেবের নাম কখনো আসে, তিনি সেখানেও বলেননি। সেখানে বলেনি। 4টা চার্জশিট হয়েছে, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। 111 সরকার ছিল বিএনপির সময়, তৎকালীন সময় সবচেয়ে বৈরী, সেই সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই সময় ওনার নাম ছিল না। হাসিনা ক্ষমতায় আসার পরে সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দিলেন, আপনারা দেখেছেন মিডিয়াতে, যে 21শে আগস্টের ঘটনায় তারেক রহমান সাহেব জড়িত। এই তার ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য বিচার বিভাগ থেকে একটা স্পেশাল অর্ডার করানো হলো মামলা পুনঃতদন্তের জন্য। কাকে দেয়া হলো? আব্দুল কাহার আকান্ত, যিনি আওয়ামী লীগ থেকে এই 24-এর তথাকথিত নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। আব্দুল কাহার আকান্ত মুফতি হান্নানকে 167 দিন রিমান্ডে নিয়ে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিলেন। সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু নামটা আছে। তারপরে তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হলো। এইখানে দেখুন বিচারের বাণী কত নিভৃতে কাঁদে। 1 মিনিট আমি সময় নিই। এই মুফতি হান্নান 167 দিন রিমান্ডে যাওয়ার পরে যখন তাকে জেলখানায় পাঠালো, সেখানে গিয়েই তিনি আবার আবেদন করলেন স্বীকারোক্তিটা প্রত্যাহার করার জন্য, রিট্রাক্ট করার জন্য। সেই আবেদনটা কিন্তু এখনও পেন্ডিং। মুফতি হান্নান এই মামলার প্রধান সাক্ষী। যখন মামলাটা চলমান হলো তখন তো প্রধান যিনি সাক্ষী, তাকে জেরা করা হবে, ইন্টারোগেশন আপনার ডকে এনে তাকে জেরা করা হবে। সেই সুযোগটা যেন না পায়, সেই জন্য তাকে সাক্ষী জেরা করার আগেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, এবং একতরফা একটা রায় দেওয়া হলো। এবং সেই রায়ে দুঃখজনকভাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে
ওনাকে এই রায় ওনার বিরুদ্ধে প্রদান করা হলো। এই যে এই জিনিসগুলো হয়েছে প্রত্যেকটা হয়েছে এই বিচার বিভাগের মাধ্যমে। তো এই বিচার বিভাগের আপনার আমাদের যে কালকে উপদেষ্টা মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, প্রধান উপদেষ্টার কাছে যে দাবি জানানো হয়েছে, আমাদের মাননীয় বিচারপতিদের একটা কোড অফ কন্ডাক্ট আছে। সেই কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে যারা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কাজ করেছেন নির্দেশিত হয়ে, অথবা অনেকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে করেছেন। কিভাবে আমি বলবো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে? মানি লন্ডারিং কেস জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে বিচারক মহোদয়ের কথা আপনি বলছিলেন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তাকে বন্দুক ধরা হয়েছে যেন তাকে জনাব তারেক রহমান সাহেবকে বিরুদ্ধে রায় দেয়া হয়, কিন্তু কাগজে পত্র এভিডেন্সে কিচ্ছু নেই, যে কারণে খালাস দেয়া হলো। সেই খালাসটা আপিল করলো গভর্নমেন্ট, তারপর হাইকোর্টে এসে 7 বছরের কনভিকশন দেওয়া হলো, যেটা বাংলাদেশের ইতিহাসে নজির নেই। নিম্ন আদালতে খালাস হলে উচ্চ আদালতে এসে আপিল করে কনভিকশন করার এই নজির নেই। তারপরে দেখুন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার যাতে না করতে পারে হাইকোর্টে রুল ইস্যু করা হলো। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের ইতিহাসে এমন একটা ইনস্ট্যান্স দেখান যে রাজনীতিবিদের বক্তব্য প্রচারের জন্য হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অরফানেজ ট্রাস্ট কেস, আমরা ছিলাম অ্যাপিলেন্ট, তো সিরিয়ালি মামলাটা শোনানোর কথা। 2018 নির্বাচনে যাতে উনি অংশগ্রহণ করতে না পারেন, ডেলিবারেটলি 4 মাসের একটা সময় বেঁধে দিলেন তৎকালীন সময়ে চিফ জাস্টিস, যেন মামলাটা আমরা আপনার কাছে আবারও আসবো। আমি একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। এখন একটা আলোচনা চলছে যে আওয়ামী লীগ কি রাজনীতি করবে কিনা, কিংবা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি মহাসচিব একটি বিবৃতি, একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগ আসুক, এই ধরনের একটি কথা তিনি বলেছেন। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি কি আওয়ামী লীগের ফিরে আসাটাকে কতটুকু দেখেন, সম্ভাবনা কতটুকু আছে, কিংবা সেটি আসলেও কত সময় লাগতে পারে? সম্ভাবনা অথবা শঙ্কা কোনোটাতে এই মুহূর্তে আমি গণমাধ্যমের কর্মী হিসেবে যাওয়া ঠিক নয়। বিএনপির মহাসচিব একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন। তো তিনি সজ্জন মানুষ, সাবলীলভাবে এই কথা বলেন। তো যেহেতু আমি শুরুতে আপনাকে বলছিলাম যে এই রকম একটা সময়ে কিছু বাড়তি কথা কিন্তু চলে আসছে, বিএনপির ভয়ের সম্ভবত ওইটাও একটা কারণ, যেটা যেই কথা সামনে আসার কথা না সেই কথাও চলে আসছে। তো নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, বা থাকতে পারবে কি পারবে না, সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, একদম রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। সেই ক্ষেত্রে আমাদের মনে করতে হবে, একটু আগে যেতে হবে। 90 সালে যখন এরশাদের পতন হয়, তখন কয়েকদিন আলোচনায় ছিল যে এরশাদ বা তার দল নির্বাচন করতে পারবে কি না। অধিকাংশ একমত ছিলেন যে না, এরকম একটা পতিত দলকে বা পতিত ব্যক্তিকে নির্বাচন করতে দেয়া যায় না। 3 দলীয় যে রূপরেখা ছিল, ওখানে ওই ধরনের কিছু কথাবার্তা কিন্তু ছিল। কিন্তু আমি অল্প সময় খেয়াল করেছি, বিষয় হচ্ছে দুই দলই দুই দলের মিত্র, দুই দলের ক্ষেত্রে একই। পরবর্তীতে আমরা দেখলাম, যেটা দুঃখজনকভাবে গণমাধ্যমের জায়গা থেকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি, যে এরশাদ নামের এই ব্যক্তিকে কাছে পাওয়ার জন্য 2টি দলের মধ্যে একটি উতলাভাব শুরু হলো। দ্বিতীয় দফায় আসলো যে এরশাদ সাহেবের সহযোগী যারা, তাদেরকেও যেন নির্বাচনে দাঁড়ানোর অথবা নির্বাচনী মাঠে নামতে দেয়া না হয়, অর্থাৎ জেনারেল এরশাদের কথা। এবারও কিন্তু কয়েকদিন একটা আলোচনা ছিল যে এই সরকারের যারা সহযোগী, অর্থাৎ যারা দিনের ভোটটা রাতে করার ব্যাপারে ভূমিকা রেখেছে, যারা বিনা ভোটে বাক্স ভরাকে সহযোগিতা করেছে, তাদের মধ্যে গত কয়েকদিন দেখেন তারা একটু সামিল হওয়ার চেষ্টা করছে। ছাত্রদের দিক থেকে কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে যারা এরশাদ শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছেন বা এই হত্যাকাণ্ডে মদত দিয়েছেন, আহা বেশ বেশ বাহ বাহ বলেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাথে নিজের স্ত্রীকেও এমপি বানিয়েছেন, অর্থাৎ ছানা সন্দেশ মাখন যা খাওয়ার সব খেয়েছেন। তো তারা অবশ্যই সহযোগী, শুধু যেনতেন সহযোগী না, একদম কর্মঠ অ্যাক্টিভ সহযোগী। কখনো বিরোধী দল নামে, কখনো ঐকমত্য নামে, কখনো মিলমিশ নামে, কখনো ভাই বোন নামে, নানান নামে কিন্তু তারা এটা খেয়েছেন। এখন বলছেন যে আমরা তখন কিছু বলতে পারিনি, অর্থাৎ তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। আবার বিএনপির দিক থেকে এদিকে কোনো স্পষ্ট কথা নেই, জামাতের দিক থেকেও নেই। 90 সালের আরেকটা কথা আপনাকে আমি বলি, সেটা 3 দলীয় রূপরেখায় ছিল না, কিন্তু কথাবার্তায় ছিল। সেন্টিমেন্ট বুঝতে হবে, তা আজকের সেন্টিমেন্টে এটা হয়তো মিলবে না।
যে এরশাদের কোনো মামলায় যেন কেউ না লড়ে, কোনো আইনজীবীও দাঁড়াবেন না, এরকম একটা কথাবার্তা চুক্তিনামার মতো হয়ে গেল তাদের মধ্যে কথাবার্তায়। কিন্তু আমরা 2 দিনের ব্যবধানে দেখলাম যে এরশাদ সাহেবের পক্ষে একজন সিনিয়র আইনজীবী দাঁড়িয়ে গেলেন, তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, অর্থাৎ যিনি আনিসুল হক সাহেবের এই বাবা। বিদায়ী আমাদের যিনি আইনমন্ত্রী ওনার বাবা। উনি বললেন যে আইন একটা সেবা, আমি সবাইকে এই সেবা দিয়ে থাকি, এটা বক্তব্য দিলেন তার মতো, তাদের কিছু বক্তব্য থাকে। উপমা হিসাবে বললেন যে আমি একটা টেইলারিংয়ের কাজ করি, আমার কাছে কাপড় নিয়ে আসবেন, আমি আপনার মাপ মতো কেটে দেব। অর্থাৎ রাজনীতিবিদ আর আইনজীবী বা আমাদের সাংবাদিক সবারই কিন্তু ফাঁকে এদিকে ওদিকে কিছু কথা বলার বিষয় থাকে। এবার কিন্তু একটা সুযোগ হয়েছে, যেটা আপনি শুরুতেই বলেছিলেন, সংস্কার, যে কারা থাকবে কারা থাকবে না, কাদের কতটুকু এন্ট্রেন্স থাকবে, সেটার একটা নিষ্পত্তি করা, একটা অঙ্গীকার করা, অথবা একটা ইশতেহার করা। আমরা সেদিকে কিন্তু যাচ্ছি না, খেয়াল করবার মতো বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কোথায় কোথায় সংস্কারে হাত দিতে হবে সেটা কিন্তু একদম পরিষ্কার, আরেকজনের বলে দিতে হচ্ছে না। 6টা কমিশন করেছে, তারা যথেষ্ট। এখন আপনি যদি বলেন যে কোন দিক দিয়ে শুরু করবেন, আমাদের কায়সার কামাল ভাই বিশেষ অংশ করেছেন সংবিধানের মধ্যে, যে রোগটা বুঝি ওখানেই। কিন্তু আপনি দেখেন এবারে রোগটা এক এক রোগী কিন্তু নিজেরটা নিজেই প্রকাশ করেছে। আমি এখন মাঝ দিয়ে বলবো যাবে মসজিদে আগে সংস্কার শুরু করেন কেন, যে অনেক মুয়াজ্জিন নাই, ওরা পালাইয়া গেছে, খতিব সাহেবও পালাইয়া গেছে, তাহলে মসজিদ দিয়ে আগে শুরু করেন। সাংস্কৃতিক অঙ্গনের কোনো ব্যক্তি হয়তো বলবো যে এফডিসি দিয়ে শুরু করেন, ওখানে দ্বীপজল সহ কিছু লোক আছে, তারা কী সব ডায়লগ দিয়ে আমাদের বাংলার সর্বনাশ করে ফেলছে। অর্থাৎ দাবির কোনো শেষ নাই। আরেকজন মাঝে দিয়ে বলবে যে আগে বিচার অঙ্গনেরটা ধরেন কেন, যে প্রধান বিচারপতি কয় পালিয়েছেন। বছর লাগবে ব্যারিস্টার আমি কায়সার একটু কামাল? শেষ করে ফেলি। জি, প্রধান জি, জি। বিচারপতি পালিয়েছেন, বাংলাদেশে এটা রেকর্ড নাই। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, উনিও কোন ফাঁকে পালিয়েছেন কেউ জানে না। তো এখানে সংস্কারের বিষয়টা কিন্তু বোধ থেকে আসতে হবে, চাপিয়ে দিলে হবে না। উদাহরণ হিসাবে আমি বাইতুল মোকাররমের কথাই বলি, খতিব সাহেব কিন্তু ফেরত এসেছেন, তো ফেরত এসে কিন্তু তিনি তার নিজের সংস্কারের কথা বলতে পারতেন, যে আমি কিছু ভুল করেছি, মোনাজাতে ভুল করেছি, খুতবায় ভুল করেছি, আমাকে চাপ দেওয়া হয়েছিল। উনি এসে একটা উৎপাত করলেন, উৎপাত করার পর ওনার বোধটা দেখেন, যে আমার দিকে শত শত জুতা পড়েছে, মেরেছে আমাকে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটা জুতো আমার গায়ে লাগেনি। তাহলে ওনার বোধের লেভেলটা দেখেন এবার। তো এবারের ঘটনার থেকে আওয়ামী লীগ যারা পতিত তাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সরি বলা অথবা এটা শুনিনি। বরং আপনি শুনবেন কিভাবে, কেউ তো নেই, না আছে, কাউকে খুঁজে পাওয়া আছে যাচ্ছে? গণমাধ্যমে যতটুকু যে চট করে চলে আসবো একদিন, অথবা টুস করে একদিন ঢুকে পড়বো, তো এগুলোতে কিন্তু লক্ষণ ভালো না। এখানে বিএনপির জন্য কিন্তু শিক্ষা আছে, যে বাড়তি কাজ করলে, বেশি কথা বললে, কর্তৃত্ববাদ ফলাতে গেলে কি হয়, সেটা তো তাদের জন্য মেসেজ আছে। আমি একটু একটু জেনে আসি ব্যারিস্টার কায়সার কামাল, একই প্রশ্ন করি যে আপনি তো অনেক কিছু সাক্ষী, আপনি বেগম খালেদা জিয়ার মামলাগুলো, তারেক রহমানের মামলাগুলো লড়েছেন। আইনের মার প্যাচের দিক থেকে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা, 10 বছরের জন্য নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে, এটি আসলে কিভাবে সম্ভব, এবং আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, কিংবা সুযোগ আছে কিনা? না, দেখুন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ মজ্জাগতভাবে যদি আপনি একটু ইতিহাস দেখেন, ফেসিজমের যে ক্যারেক্টারগুলো আছে অনেকাংশে ছিল আগের থেকেই। অনেকেই বলে যে ঐতিহ্যবাহী সংজ্ঞাটা কি? 1998 সনে এই তৎকালীন আওয়ামী লীগ কিন্তু সংসদে তৎকালীন সময় ডেপুটি স্পিকার শাহেদ আলীকে, আপনি জানেন নিশ্চয়ই, পিটিয়ে হত্যা করেছিল সংসদের ভিতরে, আহত করে, তারপরে উনি মারা গেছে। তারপরে দেখুন 71-এর পরে, মহান স্বাধীনতা যুদ্ধের পরে এই আওয়ামী লীগই কিন্তু একদলীয় বাকশাল কায়েম করেছিল। এই আওয়ামী লীগই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল, বহুদলীয় গণতন্ত্র জায়গায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এই আওয়ামী লীগই কিন্তু আমাদের দেশের যে সাংবিধানিক বিধি ব্যবস্থা ছিল সেগুলোকে কুক্ষিগত করা হয়েছিল। পরবর্তীতে গত 15 বছরের আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন, ফেসিস্ট রেজিমকে সাংবিধানিকভাবে ইনস্টিটিউশনালি কায়েম করেছেন এই আওয়ামী লীগ। এবং বিদায়টা কিভাবে হয়েছে, শত সহস্র ছাত্র যুবকের তাজা রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের কানে এখনো বাজে মুগ্ধের আওয়াজ, পানি লাগবে পানি। আমাদের চোখের সামনে ভাসে সাঈদ তার বুক পেতে দিয়েছে, আলিঙ্গন করছে বুলেট। মানুষ কি এত বিশ্বাসের জায়গাটা, মানুষ কি এত সহজে এগুলো ভুলে যাবে? এন্ড অফ দ্য ডে মানুষই সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগের ব্যাপারে। আমি আপনি আমরা যাই বলি, আদালত কি করবে? আমি আপনি আমরা, দেখুন তাদের বিরুদ্ধে তো সবার বিরুদ্ধে মামলা। না, আদালতে রাজনৈতিক মীমাংসা কখনো আদালতে হয় না, যেটা আওয়ামী লীগ করেছে। যেমন তত্ত্বাবধায়ক হওয়া উচিত না, হয় না, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা। আমি একটা প্রসঙ্গ টানি,
সেটা ছিল একটা পলিটিক্যাল ডিসিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে আদালতের ঘাড়ে দিয়েছে এবং ABM খায়রুল হক তাকে আইনের আওতায় আনার জন্য পার্টি থেকে দাবি জানানো হয়েছে। কেন? বিকজ উনি একজন কুশীলব। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করা হয়েছে। আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম থাকতো, পরিস্থিতি এখানে আসে না। দেশের পরিস্থিতি উড হ্যাভ বিন ডিফারেন্ট। এবং এই সমস্ত কারণেই দেখেন আমাদের তৎকালীন সময়ের আরেকজন চিফ জাস্টিস SK সিনহা বাবুকে ওনাকে অ্যাসল্টেড হয়ে, আপনারা পত্রিকার মাধ্যমে দিয়েছেন, দেশত্যাগ করতে হয়েছে। কেন? বিকজ বাংলাদেশটা ছিল হার মাস্টার ভয়েস, পার্লামেন্ট ছিল শেখ হাসিনার রাবার স্ট্যাম্প, জুডিশিয়ারি ছিল ডিকটেটেড, আপনার নির্বাচন কমিশন ছিল তার ক্ষমতা নবায়নের এজেন্ট, দুর্নীতি দমন কমিশন ছিল বিএনপি দমন কমিশন। তো প্রত্যেকটা ইনস্টিটিউশনকে, বাংলাদেশ ব্যাংক বা আপনার ফিনান্সিয়াল সেক্টরটা ছিল বিদেশের টাকা পাচারের জন্য একটা বৈধ পথ করে দিয়েছিল। অর্থাৎ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান শেখ হাসিনা ওয়াজেদের কথাই চলত, যে কারণেই রাষ্ট্রের এই অবস্থা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোস্তফা কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের অতিথিরা বিভিন্ন বিষয় তুলে এনেছেন। আমরা শুরু করেছিলাম নির্বাচন আগে নাকি সংস্কার আগে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন রাষ্ট্রে। তারা বলতে চেষ্টা করেছেন যে রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নেই যেখানে বিগত যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার, তারা যেখানে হস্তক্ষেপ করেনি কিংবা কর্তৃত্ব স্থাপন করেনি। সেই জায়গা থেকে বের হওয়ার জন্য যে প্রত্যাশার জায়গা, সেটি এখন তৈরি হয়েছে। আমাদের অতিথিদের দুজনের আলোচনার মাধ্যমে সেটি উঠে এসেছে। দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।